নাইকো দুর্নীতি মামলায় খালাস বেগম খালেদা জিয়া সহ ৮ জন। রাজনৈতিক হয়রানি করতে মামলা, দাবি আইনজীবীর। অবিচার বন্ধে আপিল বিভাগে প্রতীকী ক্ষতিপূরণ দাবি। কোন দলের লেজুড় বৃত্তি করবে না নতুন ছাত্র সংগঠন নেতৃত্বে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা। ছাত্র সংসদ নির্বাচন সহ রাজনীতি নিয়ে বিরূপ ধারণা পরিবর্তনের লক্ষ্য। বিএফভিএস হাসপাতালের উপপরিচালকের বিরুদ্ধে অভিযোগের পাহাড়। ফান্ডের অর্থ ধার দিয়েছেন বন্ধুকে, গ্র্যাচুইটি প্রভিডেন্ট ফান্ডের টাকা আত্মসাৎ। স্থায়ী বরখাস্তের দাবি। করাচিতে কিছুক্ষণ পর পর্দা উঠছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির। উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। নাশকতা এড়াতে নিরাপত্তা জোরদার। নিজেদের স্বার্থে ফ্যাসিস্টদের জায়গা করে দিলে মানবে না বিএনপি। সরকারের থেকে সব সুযোগ সুবিধা নিয়ে রাজনৈতিক দল গোছানো মানবে না জনগণ। রাজধানীতে ছাত্রদলের নতুন সদস্য সংগ্রহ কর্মসূচিতে একথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচন আয়োজনের আন্তরিক কিনা প্রশ্ন তুলে তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ থাকতে না পারলে নতুন সরকারের প্রয়োজন পড়বে। দেশজুড়ে চলছে বিএনপির সদস্য ফর্ম নবায়ন ও সংগ্রহ কার্যক্রম। এর ধারাবাহিকতায় বুধবার সকালে ঢাকা মহানগর ছাত্রদল শুরু করল সদস্য ফর্ম নবায়ন এবং নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম। রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণ অভ্যুত্থান পরবর্তী নতুন ধারার ছাত্র রাজনীতি শীর্ষক আলোচনা সভায় ছাত্র এবং ঢাকা মহানগর বিএনপি নেতারা বলেন, ফ্যাসিবাদের একটি অংশ বিএনপিতে অনুপ্রবেশের চেষ্টা করছে। কত বড় ষড়যন্ত্রের মাধ্যমে ছাত্র দলের সাংগঠনিক কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করার জন্য একটি মহল লিপ্ত রয়েছে। আমরা বিগত সময়ে বারবার এই বাংলাদেশে গুপ্ত রাজনীতির অবসান চেয়েছি। স্থানীয় সরকার উপদেষ্টার মন্তব্য তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, তারা নিজেদের স্বার্থে ফ্যাসিস্টদেরও জায়গা করে দিতে চায়। সরকারের থেকে সব সুবিধা নিয়ে দল গোছালে মেনে নেবে না বিএনপি। আদৌ নির্বাচনটা এরা আন্তরিক কিনা, কারণ আছে এই সন্দেহ সৃষ্টি হওয়ার। ফ্যাসিস্টদের লোকেরা যদি কেউ মাপ চেয়ে নির্বাচনে অংশ নিতে চায়, তাহলে তারা অংশ নিতে পারবে। এটা কি আপনারা মেনে নেবেন? তোমরা এটা মানবে? এর থেকে এটাই প্রমাণিত হয়েছে যে তারা এখন তাদের নিজেদের স্বার্থে ওই ফ্যাসিস্টদেরকেও তারা জায়গা দিতে চায়। এদিকে বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে যোগ দিলে দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু দাবি করেন, নির্বাচন বানচাল করতে দেশে বিভিন্ন বিশৃঙ্খলা তৈরির চেষ্টা চলছে। ধরনের বিশৃঙ্খলা তৈরি পরিকল্পিতভাবে চেষ্টা হচ্ছে। যদি বিশৃঙ্খলা হয়, নির্বাচন হবে না। নির্বাচন না হয়, তাহলে ফ্যাসিবাদের উল্লাস আমাদের আবার হয়তো দেখার প্রয়োজন দেখা দিতে পারে। সেহেতু যে কোনোভাবে জাতীয় ঐক্য বিশৃঙ্খলা বাদ দিতে হবে। বিশৃঙ্খলা বন্ধ করে সুষ্ঠু নির্বাচনের আহ্বান জানান এ বিএনপি নেতা। আশা সিদ্দিক সামিয়া, সময় সংবাদ, ঢাকা। ফ্যাসিবাদীদের নির্বাচন করার সুযোগ নেই। গণহত্যার দায়ে আওয়ামী লীগকে শুধু বিচারিক প্রক্রিয়ায় নিষিদ্ধ নয়, আদর্শিক ও রাজনৈতিকভাবে নির্মূল করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সকালে আদমজী ক্যান্টনমেন্ট কলেজে তারুণ্যের উৎসবে তিনি বলেন, কুয়েটে হামলায় জড়িতদের আইনের আওতায় আনা হবে। জুলাই আগস্টে ছাত্র ও জনতার আন্দোলন, তারুণ্যের জয়। সকালে আদমজী ক্যান্টনমেন্ট কলেজে তাই আয়োজন করা হয় তারুণ্যের উৎসব। আয়োজনে যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, কোনো স্বৈরাচারী রাজনৈতিক দল আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবে না। গণহত্যার দায়ে আওয়ামী লীগকে শুধু বিচারিক প্রক্রিয়ায় নিষিদ্ধ নয়, আদর্শিক ও রাজনৈতিকভাবে নির্মূল করা হবে। সরকার আগে স্থানীয় নির্বাচন করতে চায় বলেও জানান তিনি। ফ্যাসিবাদীদের কিংবা আওয়ামী লীগের বাংলাদেশে নির্বাচন করার প্রশ্নটাই এখন অবান্তর। আমরা দেখেছি যে শুধু নিষিদ্ধ করেই একটি এরকম সংগঠনকে তার রাজনৈতিক কার্যক্রম পুরোপুরি বন্ধ করা যায় না। আমরা শুধু নিষিদ্ধ না, আমরা মনে করি যে এই ধরনের একটি ফ্যাসিবাদী দল যারা নাজিদের মতো গণহত্যা চালিয়েছে, তাদের বাংলাদেশ থেকে নির্মূল করা উচিত এবং সেটা করার জন্য শুধুমাত্র লিগ্যালি নিষিদ্ধ করা দিয়ে সমাধান নয়, অবশ্যই
আইনি প্রক্রিয়ায় বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত। সরকারের সদিচ্ছা আছে স্থানীয় সরকার নির্বাচন আগে করার, এবং বাংলাদেশের মানুষ তাদের যে প্রাত্যহিক সেবা সেগুলো পাচ্ছে না, এবং সেগুলো নিশ্চিত করাটা এই সরকারের অন্যতম দায়িত্ব। এদিকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কুয়েটে হামলার ঘটনায় নিন্দা জানিয়ে উপদেষ্টা বলেন, যেই জড়িত থাকুক সবাইকে আইনের আওতায় আনা হবে। এছাড়া স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলোর প্রশাসনকে দ্রুত ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের আহ্বান জানান তিনি। সঠিকভাবে তদন্ত হওয়ার পূর্ব পর্যন্ত এটা বলা উচিত হবে না যে আসলে কারা এটা ঘটিয়েছে। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলছি এই বিষয়টি পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে ভিডিও ফুটেজ যা ছবি আছে সেগুলো দেখে কারা এর সাথে জড়িত, কারা অস্ত্রের মহড়া দিয়েছে, সে যেই হোক, তার পরিচয় যাই হোক, তাকে শাস্তির আওতায় আনার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। দেশকে এগিয়ে নিতে তরুণদের শক্তি অন্তর্বর্তীকালীন সরকার কাজে লাগাতে চায় বলেও জানান আসিফ মাহমুদ। এর আগে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। নতুন রাজনৈতিক দলের আগেই আসতে যাচ্ছে ছাত্র সংগঠন। আগামী সপ্তাহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে আত্মপ্রকাশ করতে পারে ছাত্র সংগঠনটি, যার নেতৃত্বে থাকছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিচিত সমন্বয়করা। শিক্ষার্থীরা বলছেন, লেজুড় বৃত্তিক সংগঠনের দায় এড়াতে মূল দলের আগেই আসছে ছাত্র সংগঠন। মধ্যপন্থী ও অন্তর্ভুক্তিমূলক রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যের কথা বলছেন ছাত্র সংগঠনের উদ্যোক্তা আব্দুল কাদের। হাসান ওয়ালির প্রতিবেদন। বেশ কিছুদিন যাবতীয় আলোচনার কেন্দ্রে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল। চলতি মাসে যার ঘোষণা আসবে বলে নিশ্চিত করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তে গঠিত নাগরিক কমিটি। কিন্তু এর আগেই আত্মপ্রকাশ ঘটছে ছাত্র সংগঠনের। এরই মধ্যে সংবাদ সম্মেলন করে নতুন ছাত্র সংগঠন আসার ঘোষণা দিয়েছেন সমন্বয়করা। প্রাথমিকভাবে বৃহস্পতিবার আত্মপ্রকাশের দিনক্ষণ ঠিক থাকলেও কিছুটা পিছিয়ে আগামী সপ্তাহের শুরুতে আসতে পারে ঘোষণা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে শুরু হতে পারে পথ চলা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলছেন, সংগঠনটির মূল নেতৃত্বের বেশিরভাগই যাচ্ছেন মূল রাজনৈতিক দলে। আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ পেতে পারেন দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব। যারা মূল দলে যাবেন না, ছাত্র সংগঠনের হাল ধরবেন তারাই। জানা গেছে, জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়ে আলোচনায় আসা সমন্বয়ক আবু বকর মজুমদার এবং দপ্তর সেলের সম্পাদক জাহিদ আহসান আসতে পারেন ছাত্র সংগঠনের গুরুত্বপূর্ণ পদে। সমন্বয়ক আবুল কাদের পেতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিটের দায়িত্ব। এছাড়া সমন্বয়ক রিফাত রশিদ, হাসিব আল ইসলাম সহ অন্যান্যদের দেখা যেতে পারে নতুন এই ছাত্র সংগঠনের বিভিন্ন দায়িত্বে। সেক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেও আসতে পারে নতুন নেতৃত্ব। জুলাই গণ অভ্যুত্থান বিষয়ক সেল প্রধান হাসান ইনাম পেতে পারেন প্রধানের দায়িত্ব। এছাড়াও সরাসরি রাজনীতি করতে আগ্রহী নন এমন শিক্ষার্থীরা থাকবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। রাজনৈতিক কর্মকাণ্ডের বাইরে জুলাইয়ের চেতনাকে ধারণ করে সমাজসেবামূলক কর্মকাণ্ড করবে সংগঠনটি। সমন্বয়ক আব্দুল কাদের বলছেন, ছাত্র রাজনীতি সম্পর্কে শিক্ষার্থীদের বিরূপ ধারণা পরিবর্তন করতে চান তারা। সে কারণেই হল এবং একাডেমিক এরিয়াতে কমিটি বা কোনো কর্মকাণ্ড থাকবে না দলটির। লক্ষ্য মধ্যপন্থী ও অন্তর্ভুক্তিমূলক রাজনীতির। কোনো ব্যক্তি মাদার পার্টি দ্বারা আপনার নির্বাচিত হয়, তখন ছাত্রদের দিকেও তার কোনো দায়বদ্ধ জায়গা থাকে না। ছাত্ররা যে ফরম্যাটটা আছে, যে কাঠামোটা আছে, সেটাকে আমাদের পরিবর্তন আনতে হবে। কেন? এটা শিক্ষার্থীদের কনসার্ন। তারা চায় না হলে এবং একাডেমিক এরিয়া রাজনীতি ঢুকে গিয়ে, রাজনৈতিক কার্যক্রম, রাজনৈতিক কাঠামো ঢুকে গিয়ে আবার হচ্ছে দাসত্বের শৃঙ্খলা সেখানে ফিরে আসুক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল বলছেন, ঐক্যবদ্ধ সিদ্ধান্তের ভিত্তিতেই গঠিত হতে যাচ্ছে নতুন ছাত্র সংগঠন। একই প্ল্যাটফর্ম থেকে বের হয়ে মূল দল এবং ছাত্র সংগঠন হলেও ছাত্র সংগঠন থাকবে স্বতন্ত্র। তার প্রত্যাশা, লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির পথে হাঁটবে না শিক্ষার্থীরা। উদীয়মান যে সকল ছাত্র নেতারা আছেন, যারা গণ অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, তাদের নেতৃত্বে একটা ছাত্র সংগঠন তৈরি হচ্ছে। এই ছাত্র সংগঠনটি খুবই গুরুত্বপূর্ণ যে ফিচার, সেটা হচ্ছে এটা লেজুর ভিত্তিহীন। উদ্যোক্তারা বলছেন, ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে কর্মসূচির মধ্য দিয়ে কার্যক্রম শুরু করবে নতুন এই ছাত্র সংগঠনটি। এছাড়াও জুলাই গণ অভ্যুত্থানকে ধারণ করে ধারাবাহিক কর্মসূচি দিয়ে দেশব্যাপী বিস্তৃতি বাড়ানোর পরিকল্পনা তাদের। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ ৮ জনকে নাইকো দুর্নীতি মামলা থেকে খালাস দিয়েছেন আদালত। দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত ৪-এর বিচারক এ রায় ঘোষণা করেন। রায়ের প্রতিক্রিয়ায় খালেদা জিয়ার আইনজীবীরা বলেন, রাজনৈতিক হয়রানি ও সম্মানহানি করতেই এ মামলা করা হয়েছিল। দুর্নীতিবাজ প্রমাণ করে বেগম খালেদা জিয়াকে নিজের সমকক্ষ করে তুলতে চেয়েছিলেন শেখ হাসিনা। বিস্তারিত আমার নবীর প্রতিবেদনে।
কানাডার কোম্পানি নাইকোর 3টি গ্যাস ক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে চুক্তির মাধ্যমে রাষ্ট্রের 13,777 কোটি টাকার আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে 2007 সালে বেগম খালেদা জিয়া সহ 5 জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা করে দুদক। পরে 11 জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দিলে 8 জনের বিরুদ্ধে চার্জ গঠন করে আদালত। এ মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ করে রায় পর্যন্ত পৌঁছাতে সময় লেগেছে প্রায় 17 বছর। রাষ্ট্রপক্ষের 68 জন সাক্ষীর মধ্যে আদালতে সাক্ষ্য দিয়েছেন 39 জন। তবে কেউই আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য দেননি বলে জানান আইনজীবীরা। রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ 2 জন সদস্য এসেছিল, তারা কিন্তু বেগম জিয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ করেন নাই, বরঞ্চ ওই 2 জন সাক্ষী বরঞ্চ শেখ হাসিনার বিরুদ্ধেই কথা বলে গেছে। এবং এই মামলার যিনি বাদী ছিলেন মাহবুবুল ইসলাম, তিনিও তার জবানবন্দির মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধেই সাক্ষ্য দিয়েছেন। সর্বশেষ এই মামলার যিনি তদন্তকারী কর্মকর্তা সাইদুর রহমান, তিনিও যে সাক্ষ্য দিয়েছেন সেই সাক্ষীর মধ্যে পরিষ্কার করে বলছে যে বেগম খালেদা জিয়া কোনো সারসংক্ষেপ অনুমোদন দেন নাই। রায়ের পর বেগম জিয়ার আইনজীবীরা বলেন, রাজনৈতিক হয়রানি এবং সম্মানহানি করতেই এ মামলা দায়ের করা হয়েছিল। দুর্নীতিবাজ প্রমাণ করে বেগম খালেদা জিয়াকে নিজের সমকক্ষ করে তুলতে চেয়েছিলেন শেখ হাসিনা। আমরা বারবার একটা কথাই বলেছি, নাইকো চুক্তিটা করেছে শেখ হাসিনা, অপরাধ তার উপরে। আর ম্যাডাম খালেদা সাকসেসিভ গভর্নমেন্টের প্রাইম মিনিস্টার, তার কোনো অপরাধই এখানে ছিল না। সুতরাং আমাদের প্রতিক্রিয়া হলো এই যে একটা মিথ্যা মামলা একটা স্বৈরাচার সরকার জন্ম দিয়েছিল, আজকে আদালতের রায়ের মধ্যে সেই মামলা মিথ্যা হিসেবে তার জবনিকাপাত হলো। এই মামলাটি শুধুমাত্র শেখ হাসিনার দুর্নীতিকে ব্যালেন্স করার জন্য, তার সমকক্ষ করার জন্য আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত জনপ্রিয় নেত্রী, তাকে মেলাইন করার জন্য রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে তাকে মেলাইন করার জন্য তাকে মিথ্যা মামলা দিয়েছে। শেখ হাসিনা সহ দুদকের তৎকালীন কর্মকর্তাদের বিচারের আওতায় আনা সহ বেগম খালেদা জিয়ার সম্মানহানির জন্য ক্ষতিপূরণের দাবি জানান আইনজীবীরা। উপযুক্ত ক্ষতিপূরণ দিয়ে তাকে সম্মানিত করবার জন্য। আমান নবী, সময় সংবাদ, ঢাকা। একই দিন একই অভিযোগে 2 জনের বিরুদ্ধে মামলা হলেও ক্ষমতায় থাকাকালে হাইকোর্টে বাতিল হয় শেখ হাসিনার মামলা, অথচ 17 বছর ধরে আদালতের বারান্দায় ঘুরতে হয় বেগম খালেদা জিয়াকে। বুধবার নাইকো মামলায় খালাসের পর বিএনপি নেত্রীর আইনজীবী বলেন, বেগম জিয়া ও বিএনপির গায়ে কালিমা লাগাতেই নিজের মামলা প্রত্যাহার করে নাইকো মামলা চালিয়ে গেছেন শেখ হাসিনা। এদিকে নাইকো মামলায় খালাসের মধ্য দিয়ে দুর্নীতির 5 মামলা থেকে আইনি লড়াইয়ে মুক্ত হলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আফজাল হোসেনের রিপোর্টে বিস্তারিত। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে একই দিনে নাইকো মামলা হয় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে। 2 নেত্রীর বিরুদ্ধেই অভিযোগ, কানাডীয় কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তি করে রাষ্ট্রের প্রায় 13,777 কোটি টাকা ক্ষতি করা। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে হাইকোর্টে বাতিল হয় শেখ হাসিনার মামলাটি। সে সময় হাইকোর্ট রায়ে বলেন, শেখ হাসিনাকে হয়রানি করতেই মামলাটি করা হয়েছিল। প্রশ্ন হচ্ছে, একই অভিযোগে মামলা শেখ হাসিনারটা 14 বছর আগে বাতিল হলো, বেগম জিয়ার ক্ষেত্রে ভিন্ন হলো কেন? বিএনপি নেত্রীর আইনজীবীরা বলছেন, বেগম জিয়া ও বিএনপির গায়ে কালিমা লাগাতেই নিজের মামলা প্রত্যাহার করে নাইকো মামলা চালিয়ে গেছেন শেখ হাসিনা। এক্ষেত্রে ব্যবহার করা হয় দুদককে। দেশ ছিল একটা, শেখ হাসিনা ওয়াজেদের পার্লামেন্ট ছিল রাবার স্ট্যাম্প। ঠিক আদালতকেও ডিকটেট করে বেগম খালেদা জিয়াকে যেন রাজনৈতিকভাবে হয়রানি করা যায় এবং বিএনপির নামে যেন কালিমা লেপন করা যায়, তার জন্য শেখ হাসিনা ওয়াজেদ আদালতকে ব্যবহার করতেন এবং দুর্নীতি দমন কমিশনকে ব্যবহার করতেন। এদিন বিএনপি নেত্রীর সঙ্গে অবিচারে জড়িতদের কাছ থেকে প্রতীকী ক্ষতিপূরণ চেয়েছেন এক আইনজীবী। প্রধান বিচারপতির আদালতে ওই আইনজীবী বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী হিসেবে নয়, একজন নারী হিসেবে মূল্যায়ন করলেও তার সঙ্গে যা করা হয়েছে তা প্রকারান্তরে অবিচার। আদালতের দায়িত্ব ছিল একটা প্রতীকী ক্ষতিপূরণ, যে একটা রাষ্ট্র একজন নাগরিককে, উনি বিএনপির চেয়ারপারসন, সেটা রেলেভেন্ট না। রেলেভেন্ট হলো যে একজন নাগরিককে নিগৃহীত করা হয়েছে, রাষ্ট্রের দুর্বৃত্তায়নের শিকার হয়েছেন এবং বিচার বিভাগের সীমাহীন অন্যায় শিকার হয়েছেন। সুতরাং উনি ওনার কেসে যদি একটা প্রতীকী ক্ষতিপূরণ দেওয়া হতো অথবা ভবিষ্যতে দেওয়া হয়, তাহলে বাংলাদেশের ভবিষ্যতের জন্য অনেক ভালো হবে। বুধবার নাইকো মামলায় খালাসের মধ্য দিয়ে দুর্নীতির 5 মামলা থেকেই আইনি লড়াইয়ে মুক্ত হলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর পল্টন মডেল থানার মামলায় সাবেক মন্ত্রী ফারুক খানের 5 দিন ও সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদারের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সকালে আসামিদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে মামলায় গ্রেফতার দেখানো সহ রিমান্ড আবেদন করলে আদালত এই আদেশ দেন। এদিন রাজধানীর বিভিন্ন থানার হত্যা ও হত্যা চেষ্টা মামলায় আনিসুল হক, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, কামাল আহমেদ মজুমদার সহ 5 দিন করে তাদেরকে রিমান্ডে পাঠান আদালত। এছাড়া রাজধানীর নিউ মার্কেট থানার মামলায় সাবেক স্বরাষ্ট্র সচিব মোস্তফা কামাল উদ্দিনকে, পল্টন মডেল থানার মামলায় সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে গ্রেফতার দেখানো হয়েছে। হাসানুল হক ইনু এবং ফারুক খান এবং রাশেদ খান মেনন এদেরকে একটি হত্যা প্রচেষ্টা মামলায় বিজ্ঞ আদালতে 5 দিন রিমান্ড প্রার্থনা করা হয়। বিজ্ঞ আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আরেকটি মামলায় জোনায়েদ আহমেদ পলক তাকে গ্রেপ্তার দেখানো হয় এবং আরেকটি মামলায় কামাল আহমেদ মজুমদার তাকে একটি হত্যা মামলায় তদন্তকারী কর্মকর্তা 5 দিনের রিমান্ড প্রার্থনা করেন, 5 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। আরেকটি হত্যা মামলায় দীপঙ্কর তালুকদার সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী, তার বিরুদ্ধে 7 দিন রিমান্ড প্রার্থনা করা হয় এবং তার 7 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। সংঘাতের জেরে থমথমে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এই মুহূর্তে ক্যাম্পাসে আছেন রিপোর্টার তানজিম আহমেদ, সরাসরি যাচ্ছি তার কাছে। আলটিমেটামের যে সময়সীমা সেটি পার হয়েছে দুপুর 1টার সময় এবং 1টার মধ্যে শিক্ষার্থীদের কুয়েট শিক্ষার্থীদের 6 দফা দাবি ছিল, সেই দাবি পূরণ না হতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা এবং এর ফলে কিন্তু ক্যাম্পাসে যেসব প্রশাসনিক থেকে একাডেমিক কার্যক্রম সেটি বন্ধ হয়ে গেছে। অর্থাৎ সকাল থেকেই যে শিক্ষা কার্যক্রম বর্জনের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা সেটি এবং তাদের যে দাবি, সেই দাবিতে বিশ্ববিদ্যালয়ের যে মেডিকেল সেন্টার, সেই মেডিকেল সেন্টারের সামনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অবরুদ্ধ করে শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি করছিলেন। অর্থাৎ গতকালকে শিক্ষার্থীদের উপর যে হামলার ঘটনা ঘটেছিল ছাত্রদল সহ স্থানীয় বিএনপি নেতাকর্মী শিক্ষার্থীরা যেটি বলছেন, এর ফলে কিন্তু অর্ধশতাধিক মানুষ আহত হন, শিক্ষার্থীরা আহত হন, তারা বিভিন্ন জায়গায় চিকিৎসাধীন রয়েছেন এবং এই যারা অসুস্থ আহত অবস্থায় রয়েছেন তাদের চিকিৎসার ব্যবস্থা, উপাচার্য, উপ-উপাচার্য, ছাত্র কল্যাণ বিষয়ক পরিচালকের পদত্যাগ, বিশ্ববিদ্যালয়ে আজীবনের জন্য ছাত্র রাজনীতি নিষিদ্ধ সহ 6 দফা দাবি শিক্ষার্থীরা গতকাল রাত থেকে করে আসছিলেন এবং তারা বলছেন কুয়েটে কোনো ধরনের ছাত্র রাজনীতি থাকবে না এবং যারা এই ধরনের রাজনীতিমূলক কর্মকাণ্ডে জড়িত হবে প্রয়োজনে অর্ডিন্যান্স আসলে বদল এনে পরিবর্তন এনে সেখানে তাদের ছাত্রত্ব বাতিলের বিষয়টি আনতে হবে এবং গতকালকের ঘটনায় যেসব ছাত্ররা জড়িত তাদের ছাত্রত্ব বাতিলের দাবি জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা এবং এর ফলে সকাল থেকে পুরো ক্যাম্পাস জুড়ে কিন্তু থমথমে অবস্থা। আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য নিয়োজিত ছিলেন, অর্থাৎ পুলিশ, র্যাব, যৌথ বাহিনীর সদস্যদের আমরা দেখেছি মহড়া দিতে এবং এর ফলে পুরো ক্যাম্পাস জুড়ে এক ধরনের থমথমে অবস্থা এলাকায়। তারপরও আসলে পুলিশ বলছে, আইন শৃঙ্খলা বাহিনী বলছে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছেন। তবে কুয়েটের যে বিভিন্ন জায়গা রয়েছে এবং মেডিকেল সেন্টারের সামনেই বিশেষ করে সব শিক্ষার্থীরা অবস্থান নিয়ে তাদের দাবিগুলো জানাচ্ছিলেন। আমরা দেখেছি বেলা 12টার কিছু পরে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকে শিক্ষকরা এসেছিলেন ছাত্রদের সাথে কথা বলতে, তারা তাদের বিভিন্ন দাবির বিষয়ে কথা বলেছেন, তাদের কথা শুনেছেন, কিন্তু শিক্ষকদের যে প্রস্তাব সেটি আসলে প্রত্যাখ্যান করেছেন সাধারণ শিক্ষার্থীরা। তারা বলছেন তাদের যে মূল দাবিগুলো ছিল সেই দাবিগুলো পূরণ করা হচ্ছে না এবং যে আলটিমেটাম সেই আলটিমেটামের পরেও তাদের যে দাবি সেই দাবি পূরণ না হতে তারা আসলে সবগুলো ভবনে তালা ঝুলিয়ে দিবেন এবং তারা বলছেন কোনো অবস্থাতেই কোনো ধরনের আদেশেও আসলে যদি তাদেরকে হল ছাড়তে বলা হয় কোন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শিক্ষার্থীরা ত্যাগ করবেন না। এর বাইরে যে আন্দোলন আসলে গতকালকে থেকেই সকালের পরে দুপুরে দফায় দফায় আসলে সংঘর্ষের ঘটনা ঘটে সাধারণ শিক্ষার্থীদের সাথে এবং ছাত্রদল এবং স্থানীয় বিএনপি নেতা কর্মীদের শিক্ষার্থীদের অভিযোগ এবং এর ফলে আসলে আমরা দিনভর খুলনাতে উত্তেজনা ছিল, রাতেও আমরা দেখেছি নগরীর শিববাড়ি মোড়ে অবরোধ নিয়েছিল ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবী দলের নেতা কর্মীরা, একই সাথে বিপরীত পাশে অবস্থান নিয়েছিল বৈষম্য ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির নেতারা। রাত 11:30টার দিকে খুলনা বিশ্ববিদ্যালয়েও আসলে যে শিক্ষার্থীরা তারাও বিক্ষোভ করেছেন কুয়েট হামলার ঘটনায় এবং এর ফলে সর্বশেষ যে সিন্ডিকেট সভার মিটিং চলছে এই মিটিং এর সিদ্ধান্ত হয়তো কিছুক্ষণের মধ্যে চলে আসবে বলে আমরা জানতে পেরেছি। এর ফলে হয়তো শিক্ষার্থীরা তাদের যে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি সামনের দিকে উন্নতি হতে পারে বলে আমাদের কাছে সর্বশেষ খবর এসেছে। তো খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীদের অবরোধ এবং বিক্ষোভের খবর আমার কাছেই ছিল সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম খুলনা প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে। দেশে প্রতি বছর 13,000-এর মতো শিশু আক্রান্ত হচ্ছে ক্যান্সারে। দেশের শিশু ক্যান্সারের চিকিৎসা সেবা বৃদ্ধির লক্ষ্যে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটে উদ্বোধন হয় নন-স্টপ ল্যাবরেটরি। বুধবার ক্যান্সার জয়ী শিশুদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে চিকিৎসকরা বলেন ক্যান্সারের চিকিৎসা দিন দিন উন্নতি হচ্ছে, সেই সঙ্গে বাড়ছে সুস্থতার হারও।
3 লক্ষ টাকা আমার থেকে নিয়েছে। মানে হাত পা টিপা লাগছে, শরীর মেসেজ করা লাগছে। নিজস্ব লোক ঢোকানোর জন্য আমাদের চাকরিচ্যুত করছে। সম্প্রতি মিরপুরের মূল সড়ক অবরোধ করেন বিএভিএস এর চিকিৎসক, নার্স, ওয়ার্ড বয় ছাড়াও কর্মকর্তা কর্মচারীরা। তাদের অবরোধের কারণে দুর্ভোগে পড়েন ওই পথে চলাচলকারী হাজারো মানুষ। কিন্তু কেন এই আন্দোলন অবরোধ সেটি জানতে ঢুকতে হবে বিএভিএস এর ভেতরে। সবশেষ মঙ্গলবার সকালেও রাজধানীর প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন হাসপাতালের কয়েকশো কর্মকর্তা কর্মচারী। দাবি আদায়ে স্লোগান দেন তারা। আমার বাবা অনেকবার ওনাকে বলছে যে স্যার এগুলো নিয়ে যান, এগুলো এখানে থাকাটা তো আসলে রিস্ক, কারণ আমরা সবাই জানি এগুলো কিন্তু অবৈধ জিনিস। যে লকার থেকে জিনিসগুলো পাওয়া গিয়েছে ওই লকার এবং বড় আলমারি আমাদের যে প্রাক্তন নিধি নজরুল ইসলাম ছিলেন উনি কিন্তু ব্যবহার করতেন। অভিযোগ আছে নজরুল ইসলাম প্রতিষ্ঠানের গ্র্যাচুইটির তহবিল থেকে 20 লাখ এবং প্রভিডেন্ট ফান্ড থেকে 9 লাখ টাকা নিয়ম বহির্ভূতভাবে তুলে নেন। শুধু তাই নয়, অফিসের ফান্ডের 30 লাখ টাকা নিজ ক্ষমতা বলে তার এক বন্ধুকে ধার দেন নজরুল ইসলাম। আমারে নিয়োগ দিছে, অর্থের বিনিময়ে 3 লক্ষ টাকা আমার থেকে নিয়েছে। নজরুল সাহেব তার নিজস্ব লোক ঢোকানোর জন্য আমাদের চাকরিচ্যুত করছে। 3 মুখী বদলি করছে, আমারে নির্যাতন করছে। প্রত্যেকদিন আমাকে নাইট দিয়ে রাখছে। একটা মানুষকে প্রতি নাইট করতে পারে? জানি চাকরি ছাড়া আমি চলে যাই। 3 ঘন্টা পর্যন্ত মনে করেন কি মানে হাত পা টিপা লাগছে, শরীর মেসেজ করা লাগছে। প্রতিষ্ঠানটির একটি সচল মাইক্রোবাসকে অচল দেখিয়ে মাত্র 60,000 টাকায় নিজের ভাতিজার কাছে বিক্রি করেন তিনি। অবশ্য মাইক্রোবাসটি তিনি নিজের পরিবারের জন্য ব্যবহার করতেন। ঘটনা জানাজানি হলে হাসপাতালের প্রশাসক সেটি হাসপাতালে ফিরিয়ে দিতে নজরুল ইসলামের কাছে লিখিত আদেশ জারি করেন। আওয়ামী ফেসিবাদের দোসর সেই প্রভাব খাটিয়ে অনেক সময় প্রশাসকের জিম্মি করত। 15 বছর ধরে বিভিন্ন সময় ওয়াহিদুল কাদেরের কথা বলে প্রতিষ্ঠানটাকে তার একচ্ছত্র প্রদানের বিস্তার করেছে। নিয়োগ বলে যখন নিয়োগ হবে নজরুলের ইচ্ছায় শেষ কথা। 1 কোটির উপরে উনি আর্থিক দুর্নীতি করেছে। নজরুল ইসলামের বিরুদ্ধে নিয়োগে স্বজনপ্রীতি সহ নানাবিধ অভিযোগ করেছেন কর্মকর্তা কর্মচারীরা। তারা বলছেন হাসপাতালের ঔষধের দোকান ভাড়া সহ বিভিন্নভাবে কয়েক কোটি টাকা হাতিয়ে নেন নজরুল। আমি দোকান ভাড়া দিতাম, 4 লক্ষ টাকা অ্যাডভান্স ছিল, মাসে 20,000 টাকা ভাড়া ছিল। উনি নাকি ওনার বন্ধুর খাতিরে মাত্র 18,000 টাকায় দোকান ভাড়া দিছে। এসব কারণে চলতি বছরের শুরুতে নজরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করে স্বাস্থ্য মন্ত্রণালয়। অভিযোগের বিষয়ে একাধিক দিন ফোন এবং মেসেজ করেও তাকে পাওয়া যায়নি। তবে মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে নিজেকে নির্দোষ দাবি করেন নজরুল। যত ফাইলই ফাঁস হয় এটা আমাদের কমিটি হয়ে প্রশাসকের অনুমোদন কম হয়। আমার ব্যক্তিগত এখতিয়ার বা ব্যক্তিগত কোনো ক্ষমতা নেই। পানোয়ার মিথ্যা অভিযোগ নিয়ে রেগুলার যে মেন্টাল প্রেশার করে যেগুলা তৈরি করতেছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন। এদিকে নজরুলের স্থায়ী বহিষ্কার এবং নানা বৈষম্যের দাবি তুলে দিনের পর দিন আন্দোলনের কারণে স্বাভাবিক সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে বিএভিএস হাসপাতালে। ফলে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন বহু মানুষ। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। চাঁদাবাজি, পাওনাদারকে শায়েস্তা করা কিংবা ব্যবসা প্রতিষ্ঠান দখলের জন্য বিভিন্ন থানায় হয়েছে মিথ্যা মামলা। অভিযোগ উঠেছে নিজ ক্ষমতা প্রদর্শন ও প্রতিপক্ষকে শায়েস্তা করতে পেশা ও রাজনৈতিক দলের পরিচয়ে এসব মামলা করেছে অনেকে। অপরাধ বিশ্লেষকদের মতে এমন ঘটনা ছোট করে দেখলে বাকিরাও এর সুযোগ নিয়ে বিশৃঙ্খলা তৈরি করবে। সাইফুল রুদ্র রিপোর্ট। সন্ত্রাসীদের লাগাতার হামলায় নরসিংদীর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখেছেন ব্যবসায়ী শামস। জেলা শহরের বাড়ি ছেড়ে উঠেছেন ঢাকার একটি আবাসিক এলাকায়। সেখানেও হামলার শিকার হয়েছেন তিনি। দেয়া হয় মিথ্যা মামলাও। সংবাদ সম্মেলনে বর্ণনা দেন পুরো ঘটনার। সে পাওয়ারফুল লোক, এই ওসিকে দিয়া ফোন করায়, সিআইডি ফোন দিছে, আপনি আসেন আমাদের সাথে দেখা করেন, আপনার ছেলেরে নিয়ে আসেন, আপনার নামে কমপ্লেন আছে। বাড্ডা থানা থেকে ফোন দেয়। তো এখন তারা এত বেশি বেপরা হয়েছে, যে কোনো সময় আমার প্রাণ নাশের ভয় আছে। প্রতিপক্ষের মিথ্যা মামলায় জেল খেটেছেন আরেক ব্যবসায়ী আবু সাদেক। জামিনে মুক্ত হলেও ভয় কাটেনি তার। 6,63,00,000 টাকা টোটাল তার কাছে আমার পাওনা। একটি টাকাও দেয় নাই। উল্টা গত 23শে জানুয়ারি আমার বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির মামলা দায়ের করছে। জামিন দেওয়ার পরও এখন তারা বিভিন্নভাবে হয়রানি করতেছে যে আমাকে আরও 10টা হত্যা মামলা ঢুকিয়ে দিবে, আমাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা ঢুকাবে। চাঁদাবাজি, পাওনাদারকে শায়েস্তা করা বা ব্যবসা প্রতিষ্ঠান দখলের মতো অসৎ উদ্দেশ্যে যারা মিথ্যা মামলায় মানুষকে জড়াচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে আইন ও বাহিনীর ভূমিকা প্রশ্নবিদ্ধ হবে বলে মনে করেন অপরাধ বিশ্লেষক তৌহিদুল হক। যারা ভুয়া মামলা করেছে, মামলা বাণিজ্যের সাথে যারা জড়িত, এদের বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা গ্রহণ করাটা খুব
খুবই অপরিহার্য। অন্যথায় এরা মনে করবে যে তাদের সময় আসলে বা বিভিন্ন জনকে কনভিন্স করে বা প্ররোচিত করে তারা কাউকে হয়রানিমূলক মামলা দিয়ে সেখান থেকে অর্থসহ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা হাতিয়ে নেওয়া যায়। জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ তৎপর রয়েছে উল্লেখ করে ডিসি মিডিয়া জানান, কেউ মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে পুলিশ। যদি এরকম সত্যতা আসে যে মামলাটার আসলে মিথ্যা মামলা, তাহলে অবশ্যই সংশ্লিষ্ট বাদীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যে কোনো বেআইনি কর্মকাণ্ড থেকে নাগরিকদের বিরত থাকার আহ্বান জানান এই কর্মকর্তা। অপরাধ নির্মূলে পুলিশের সহায়তা নেয়ার পাশাপাশি আইন নিজের হাতে তুলে না নেয়ার পরামর্শ পুলিশ সদর দপ্তরের। নির্ভাবনায় সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। ভুতুড়ে বিদ্যুৎ বিলে চরম ভোগান্তিতে রাজশাহী বিভাগের গ্রাহকরা। তাদের অভিযোগে প্রতি মাসে ব্যবহার চেয়ে বেশি আসছে বিল। এ নিয়ে বারবার অভিযোগ করেও মিলছে না প্রতিকার। তবে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের দাবি ব্যবস্থা নেওয়া হচ্ছে। হাবিবুর রহমান পাপ্পর তোলা ছবিতে বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদনে। রাজশাহীর পবা উপজেলার নওহাটার একটি বাড়িতে ভাড়া থাকেন ব্যবসায়ী মনিরুল ইসলাম। মাসের পর মাস অতিরিক্ত বিদ্যুৎ বিল পরিশোধ করে হিমশিম খাচ্ছেন তিনি। প্রতি মাসে ব্যবহারের চেয়ে বেশি বিল আসার অভিযোগ তার। গরম পড়েনি, ফ্যানও চলে না, এসিও চলে না, এমনি এমনি বিল বেশি এসছে। 2-3 বার ইয়াও দিয়েছি, আমরা কমপ্লেনও দিয়েছি, কোনো লাভ হয়নি। ওরা বলে যে আপনার মিটারে যেটা এসছে সেটাই আমরা লিখেছি। শুধু মনিরুল নয়, তার মতো অনেকেরই একই অবস্থা। রাজশাহী বিভাগে নেসকোর প্রায় 11,32,000 গ্রাহকের মধ্যে প্রিপেইড মিটার ব্যবহার করেন 3 লাখ গ্রাহক। তাদের অভিযোগ, প্রিপেইড মিটারে টাকা রিচার্জ করার সঙ্গে কেটে নেওয়া হয় বিভিন্ন চার্জ। পুরানো মিটারের ক্ষেত্রে নিজেদের খেয়াল খুশি মতো বিল নির্ধারণ করছে কর্মরতরা। এ নিয়ে নেসকো ও পল্লী বিদ্যুৎ সমিতিতে একাধিকবার অভিযোগ দিয়েও কোনো সমাধান মিলছে না। আগে 700, 500 এরকম বিল আসতো, এখন 1500, 2000 এরকম বিল আসে। এক মাসে দিতে গেলে তার পরের মাসে বলেছে 1 লাখে বিদ্যুৎ বিল বাড়ে। আগের মিটারের চাইতে বেশি কাটে এই মিটারে। মোবাইল করে বললে বলে যে পাওয়ার ফ্যাক্টরের কারণে টাকা কাটে আপনাদের। না দেখে বিল বানায়, লাস্ট মাসে মনে হয় 5-6 মাস পরে এসে দেখে যখন বিল করছে তখন 1 মাসের বিলই মনে হয় 1.5 লাখ টাকা মতো এরকম বিল করছে। লিখে নিয়ে গেছে যে ডেটে বিল আসার পরে রিডিং মিলাতে যায় দেখি যে ওই মিটারে যা আছে তার থেকে 100 ইউনিট আমার বেশি লিখে নিয়ে গেছে। বলার আছে, দেখার কেউ নাই, আমাদের যারা প্রতিনিধি থাকে তারা কেউ দেখে না। তবে নেসকোর দাবি, গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে সমাধান করে দেয়া হচ্ছে। প্রিপেইড মিটারে কম বিল বা বেশি বিল আসার সুযোগ নাই। গ্রাহক হয়তো বুঝতে পারে না কত টাকা কাটলো। ব্রেকডাউনটা ওয়েবসাইটে তার কনজিউমার নাম্বার দিয়ে সে ডিটেলস দেখতে পারে। পোস্টপেইড মিটারের ইয়েগুলো হচ্ছে কি যে ম্যানুয়ালি রিডিং কালেকশন করে, ভুল হতেই পারে। কমপ্লেন করলে আমরা তখন ফিজিক্যালি আবার ওটা পরিদর্শন করে দেখি। অভিযোগটা সত্য হয় তখন আমরা ওই রিডিংটা এক্সাক্ট রিডিং অনুযায়ী এখান থেকে বিলিং হয় কম্পিউটার সেন্টারে, সেখান থেকে আমরা বিলটা কারেকশন করে গ্রাহককে দিয়ে দিই। রাজশাহী বিভাগে 42 লাখ গ্রাহক দৈনিক গড়ে নেসকোর 350 মেগাওয়াট ও পল্লী বিদ্যুতের 550 মেগাওয়াট বিদ্যুৎ ব্যবহার করেন। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। দুপুরের সময় আরো থাকছে। ইউক্রেন যুদ্ধের দায়ভার জেলেনস্কির ঘাড়ে চাপালেন ট্রাম্প। চাইলেই বন্ধ করতে পারতেন সংঘাত। খনিজ সম্পদ না দেয়ায় কিয়েভের সমালোচনায় হোয়াইট হাউস। এবারে বাণিজ্যের সংবাদ। চলতি অর্থ বছরের প্রথম 7 মাসে 15 বছরের মধ্যে সর্বনিম্ন এডিপি বাস্তবায়ন হয়েছে। পরের মাসগুলোতে খরচ না বাড়লে অর্থনৈতিক প্রবৃদ্ধি স্থবির হওয়ার শঙ্কা দেখা দিয়েছে, যেটির প্রভাব পড়বে কর্মসংস্থান ও নির্মাণ খাতে। বছর শেষে বাস্তবায়ন কাঙ্ক্ষিত মাত্রায় না হলে অর্থনীতি আরও চাপের মুখে পড়বে বলে মত বিশ্লেষকদের। ইয়ানুর শিফাতের প্রতিবেদন। চলতি অর্থ বছরের শুরুতেই গণঅভ্যুত্থান ও সরকার পরিবর্তনের জেরে ধীর হয়ে গেছে সরকারি উন্নয়ন কর্মকাণ্ডের গতি। জুলাই থেকে জানুয়ারি এই 7 মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি বাস্তবায়ন হয়েছে 59,877 কোটি টাকার, যা বরাদ্দের মাত্র 21.5%। গত 15 বছরের মধ্যে এই হার সর্বনিম্ন। এদিকে জানুয়ারিতে ব্যয় হয়েছে 9,874 কোটি টাকা। অগাস্টে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে কিছু প্রকল্পের সংশোধন, কিছু বাতিল ও কয়েকটিতে ধীরে চলনীতি নিয়েছে। এতে উন্নয়ন কর্মকাণ্ডে খরচ কমে ব্যবসাতেও প্রভাব পড়েছে বলে জানান সংশ্লিষ্টরা। যদি ইনফ্লেশন কন্ট্রোল করেন তাহলে একটা গ্রুপকে আপনি দারিদ্র্য সীমা থেকে নিচে নামা থেকে আটকাতে পারবেন, কিন্তু আপনি যদি স্পেন্ডিং বন্ধ করে দেন আপনি কিন্তু আরেকটা গ্রুপকে তখন দারিদ্র্য সীমার নিচে নামিয়ে দেবেন। সো ইটস এ কোয়েশ্চেন অফ
কার উপরে ইম্প্যাক্টটা সবচেয়ে বেশি পড়বে। এডিবির কম বাস্তবায়ন অর্থনীতির প্রতিটি খাতে প্রভাব ফেলে উল্লেখ করে বিশ্লেষকরা বলছেন, রাজস্ব আয় ও বিদেশি সহায়তা কমে আসায় বছর শেষে সার্বিক অর্থনীতি আরও চাপে পড়তে পারে। এডিবির কম বাস্তবায়ন এবং আসলে অর্থ বছরের শেষে গিয়ে কতটুকু বাস্তবায়ন হবে সেটাও আমরা জানি না। রাজস্ব আদায় কম, বিনিয়োগও কম, তো সব মিলে দেখা যাচ্ছে কর্মসংস্থানও কম হচ্ছে, আবার বিদেশি বিনিয়োগও কম আসছে, আবার অন্যদিকে দেখা যাচ্ছে প্রবৃদ্ধিও কমে যাচ্ছে। এই সব মিলে কিন্তু একটা বড় রকমের চাপ তো আছেই। অর্থ বছরের 7 মাসে স্বাস্থ্য খাতে ব্যয় হয়েছে বরাদ্দের মাত্র 5%, আর শিক্ষায় 23%-এর কিছু বেশি। সবচেয়ে বেশি বরাদ্দের 78% ব্যয় হয়েছে জ্বালানি খাতে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। রমজানের আগে চট্টগ্রামের বাজার থেকে উধাও ভোজ্য তেল। নানা দোকান ঘুরেও বোতল বা প্যাকেজ জাতীয় কোনো ব্র্যান্ডের তেল পাওয়া যাচ্ছে না। তবে চাল ডাল কিনলে সহসাই মিলছে তেল, এমনটাই অভিযোগ ভোক্তাদের। ইতোমধ্যে কারসাজি রোধে অভিযান চালিয়ে 6 দোকানিকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। নূরজামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। সামনে রমজান মাস, অথচ বাজার থেকে রাতারাতি উধাও ভোজ্য তেল। ভোক্তাদের অভিযোগ, শুধু তেল কিনতে গেলে বাজারে নেই বলে নানা অজুহাত দেখাচ্ছেন ব্যবসায়ীরা, অথচ চাল ডাল সহ অন্যান্য পণ্য কিনতে গেলেই মিলছে তেল। 5 লিটার তেল কিনলে 1 কেজি সুগন্ধি চাল কিনতে হবে। তো আমি বলতেছি আমার তো রমজানে সুগন্ধি চাল দরকার নেই, আমার চিনি দেন, ওইটা হলে কাজ আসবে। তুমি বলতেছে ভাই কোম্পানি এটা করে রাখছে, এখন আমাদের কিছু করার নাই। তবে তেলের এই কারসাজির পেছনে ডিলারদের উপর দোষ চাপালেন দোকানিরা। 20 কার্টন দরকার হয়, ও 1 কার্টন 2 কার্টন দিয়ে দেয় এরকম। তারপরে গেটিস নিতে হয়, চালের গুঁড়ি নিতে হবে, এই নিতে হবে, সেই নিতে হবে। 1 বস্তা নিতে এত বড় মুড়ির ড্রাম একটা নিতে হইব, সোলের বস্তা একটা নিতে হইব। এদিকে তেলের কৃত্রিম সংকট রোধে বুধবার সকালে নগরীর কাজী দেউরি বাজারে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় বোতলে লেখা মূল্য মুছে দেয়া ও তেল গুদামে মজুত রাখা সহ নানা অভিযোগে 2 দোকানিকে 14,000 টাকা জরিমানা করা হয়। একটা খুচরা দোকানে 650 লিটার তেল আছে। সরবরাহ যেহেতু স্বাভাবিক আছে, এখন কোনো খুচরা বিক্রেতা বা কোনো পাইকারি বিক্রেতা যেন মূল্যের উপরে বা অন্য কোনোভাবে কৃত্রিম সংকট সৃষ্টি করে কোনো কারচুপির চেষ্টা না করে। এদিকে মূল্য তালিকা না থাকায় 4 মাংসের দোকানিকে 20,000 টাকা জরিমানা করা হয়। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। কোল্ড স্টোরেজের ভাড়া কমানোর দাবিতে রংপুরের রাস্তায় আলু ফেলে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন চাষিরা। দুপুরে নগরীর প্রেস ক্লাবের সামনে আলু চাষিদের বাঁচাও, কৃষি বাঁচাও স্লোগানে সড়কে আলু ফেলে প্রতিবাদ জানায় আলু চাষি সংগ্রাম কমিটি। এ সময় প্রতি কেজি আলুর ভাড়া 8 টাকা বাতিল করে 1.5 টাকা নির্ধারণ এবং সব হিমাগারে প্রকৃত চাষিদের জন্য 60 ভাগ জায়গা বরাদ্দ রাখার দাবি জানান তারা। পরে ডিসি বরাবর স্মারকলিপি দেওয়া হয়। আলুর যে ভাড়া তারা নির্ধারণ করেছে 8 টাকা, এটা 1 টাকা 50 পয়সা করতে হবে। সরকারি উদ্যোগে প্রতিটি উপজেলায় সরকারি উদ্যোগে একটি করে কোল্ড স্টোরেজ নির্মাণ করতে হবে। স্টোর ভাড়াটা যদি কমানো হয়, দামটা কিছুটা বাড়বে, আমাদের ক্ষতিটাও কম হবে। মুষ্টিমেয় কিছু সংখ্যক কোল্ড স্টোরেজের মালিক আজকে সরকারের দুর্বলতার সুযোগে তারা ঘোলা জলে মাছ শিকার করার চেষ্টা করছে। ইঞ্জিন সংকটে চট্টগ্রাম বন্দর থেকে ঢাকা আইসিডিগামী কন্টেইনারবাহী ট্রেন চলাচলে অচলাবস্থা নেমে এসেছে। প্রতিদিন 160টি কন্টেইনার পরিবহনের জন্য অন্তত 4টি ট্রেনের প্রয়োজন হলেও 2টি ট্রেনও পাচ্ছে না বন্দর কর্তৃপক্ষ। শাখাউত্তিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম বন্দরের ইয়ার্ডে 2টি র্যাকের উপর সাজিয়ে রাখা হয়েছে একাধিক কন্টেইনার। আবার রেলওয়ের CGPY এর ট্রানজিট পয়েন্টে 6টি র্যাকে 100-র বেশি কন্টেইনার রাখা। প্রয়োজনীয় ইঞ্জিন না পাওয়ায় এভাবে পড়ে আছে কন্টেইনারগুলো। রেলওয়ের ইঞ্জিন সংকটের কবলে পড়ে কন্টেইনার পরিবহনে চরম বেকায়দায় পড়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। স্বাভাবিক সময়ে দৈনিক অন্তত 160টি কন্টেইনার পরিবহন হলো, এখন তা 50 থেকে 60 কন্টেইনারে নেমে এসেছে। কন্টেইনার পরিবহন স্বাভাবিক রাখতে প্রতিদিন 4 থেকে 5টি ইঞ্জিন বরাদ্দের অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে রেলওয়েকে। 3-4টা ইঞ্জিন যদি এভরিডে মুভ করে তাহলে আমাদের প্রায় 150 থেকে 160 টিউস কন্টেইনার যাওয়ার কথা। মাত্র 2টা ট্রেন রেলওয়ে কর্তৃপক্ষ দিতে পারছে, সেক্ষেত্রে আমাদের কন্টেইনারগুলো জমে যাচ্ছে। যেখানে আমাদের 876 টিউস ক্যাপাসিটি, সেখানে এখন 1400 টিউস আমরা রেখেছি।
বন্দরের তথ্য মতে কমলাপুর আইসিডিগামী ইয়ার্ডে 876টি কন্টেনার রাখার ধারণ ক্ষমতার বিপরীতে কন্টেনার রয়েছে 1400টি। এমনকি আইসিডিগামী আরও 1000-এর বেশি কন্টেনার নিয়ে বহির্নোঙরে অন্তত 5টি জাহাজ অপেক্ষায় রয়েছে। আমদানি করা পণ্যভর্তি কন্টেনার 6 থেকে 16 দিন অলস পড়ে থাকায় পণ্যের দামে প্রভাব পড়ার আশঙ্কা ব্যবসায়ীদের। পোর্টের স্পেস বিশাল একটা স্পেস ওরা অকুপাই করে রেখেছে, যার কারণে দেখা যাচ্ছে যে এই কস্টের বার্ডেনটা কিন্তু আলটিমেটলি কনসাইনের উপর যাচ্ছে এবং সেটা পাস অন হবে আমাদের ভোক্তাদের উপরে। বন্দরের ইয়ার্ডে স্থান সংকুলন না হওয়ায় কমলাপুর আইসিডিগামী কিছু কন্টেনার এনে রাখা হয়েছে ট্রানজিট পয়েন্টে। অনেকটা খোলা স্থানে রাখা এসব পণ্য বোঝাই কন্টেনারের নিরাপত্তা নিয়েও শঙ্কার সৃষ্টি হয়েছে। এক একটা গাড়ি আসলে দেখা যায় 5 দিন 7 দিন 8 দিন পড়ে থাকে, ইঞ্জিন নাই, রাখে কেন পড়ে আছে। যখন ইঞ্জিন আসবে সিজবাই খালি হবে, আমার এখান থেকে গাড়িগুলো সিজবাই চলে যাবে। নিরাপত্তা বিঘ্ন, আমার এখানে গাড়ি থাকলে তো আমার নিরাপত্তা অবশ্যই বিঘ্ন করে, কারণ আমরা একজন মানুষের পক্ষে 200 গাড়ি ভাড়া দেওয়া খুব কষ্টকর। একদিকে চাহিদার তুলনায় প্রয়োজনীয় ইঞ্জিন বরাদ্দ মিলছে না, অন্যদিকে দেশের বিভিন্ন স্থানে জরুরি জ্বালানি তেল সরবরাহ করতে হচ্ছে। এই অবস্থায় কন্টেনারবাহী ট্রেনের ইঞ্জিনের বরাদ্দ কেটে তেলবাহী ওয়াগনে যুক্ত হচ্ছে বলে দাবি রেলওয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার। জ্বালানি তেলের জন্য বারবার তারা প্রেসার দিচ্ছে, সেখানে আমাদের রংপুরে পাঠাইতে হচ্ছে তেল, সিলেটে পাঠাইতে হচ্ছে, তো ওখানে চলে যাচ্ছে 3টা ইঞ্জিন। এখন আমি পাচ্ছি 6টা, কন্টেনারে দিচ্ছি 3টা, ওখানে দিচ্ছি 2টা, হয়তো মাঝে মাঝে একটা ফুডগ্রেন চালাচ্ছি, এই নিয়ে চলছে। কিন্তু এইভাবেই বন্দরের আপনার এটা বেড়ে গেছে। বছরে 1 লাখের বেশি আমদানি রপ্তানি পণ্য বোঝাই কন্টেনার ট্রেনের মাধ্যমে চট্টগ্রাম বন্দর, ঢাকা, কমলাপুর আইসিডিতে আনা নেওয়া করা হয়। শুধু যে বন্দরের ইয়ার্ডে ঢাকা কমলাপুরগামী কন্টেনারবাহী ট্রেন অপেক্ষা করছে তা কিন্তু নয়। বন্দরের পার্শ্ববর্তী এই ট্রানজিট পয়েন্টে 6টি র্যাকের উপর ফেলে রাখা হয়েছে পণ্যভর্তি 100-র বেশি কন্টেনার। কয়েকদিন আগেই শিল্পের কাঁচামাল, ভোগ্য পণ্য নিয়ে এসব কন্টেনার ঢাকা পৌঁছানোর কথা, কিন্তু ইঞ্জিন সংকটের মুখে তা হচ্ছে না। কবে নাগাদ এসব কন্টেনার ঢাকা পৌঁছবে তা নিশ্চিত করে কেউ বলতেও পারছে না। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দেশের বাইরের খবর, ইউক্রেন যুদ্ধের দায়ভার জেলেনস্কির ঘাড়ে চাপালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জেলেনস্কি চাইলেই আরও আগে এ যুদ্ধ বন্ধ করতে পারতেন বলে মন্তব্য করেন তিনি। চলতি মাসেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন বলেও জানান ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রকে ইউক্রেনের খনিজ সম্পদ না দেয়ায় জেলেনস্কির দূরদর্শিতার অভাব আছে বলে সমালোচনা করেছে হোয়াইট হাউস। ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনায় ইউক্রেনকেই শামিল করেনি যুক্তরাষ্ট্র ও রাশিয়া। সৌদি আরবের এই তাৎপর্যপূর্ণ বৈঠকের পর ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। ইউক্রেনের উদ্বেগকে গুরুত্ব না দিয়ে এবার জেলেনস্কিকে এক হাত নিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কেন জেলেনস্কিকে ছাড়াই রিয়াদের বৈঠকের আয়োজন করা হলো এ বিষয়ে মারে লাগোতে ট্রাম্পকে প্রশ্ন করা হয়। উত্তরে ট্রাম্প বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট চাইলেই অনেক আগেই এই যুদ্ধ বন্ধ হয়ে যেত। তিনি কোনো ধরনের প্রাণহানি ছাড়া ইউক্রেনকে অনেক সুবিধা এনে দিতে পারতেন। সংবাদ সম্মেলনে এই যুদ্ধ নিয়ে বাইডেনের ভুল সিদ্ধান্তেরও কড়া সমালোচনা করেন তিনি। আমি ইউক্রেনের স্বার্থে এমন সব সুবিধার ব্যবস্থা করে দিতে পারতাম যেখানে কোনো মানুষ মারা যেত না, কোনো অবকাঠামোর ক্ষতি হতো না, কোনো শহর ধ্বংস হতো না, কিন্তু তারা এ পথ বেছে নেয়নি। আর সাবেক প্রেসিডেন্ট বাইডেন বুঝতেই পারেননি যে তিনি এ যুদ্ধ আর সামাল দিতে পারছেন না, বরং সংঘাতের মাত্রা আরও বাড়িয়ে দিচ্ছেন। সংবাদ সম্মেলনে পুতিনের সঙ্গে সাক্ষাতের বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প জানান, চলতি মাসে এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে। ইউক্রেনে নতুন করে নির্বাচনের আয়োজনের আহ্বান জানান তিনি। বলেন, জেলেনস্কি তার শাসনামলে ইউক্রেনকে একটি ধ্বংসস্তূপে পরিণত করেছে। ইউক্রেনের দুর্লভ খনিজ সম্পদ ট্রাম্পকে দিতে অস্বীকৃতি জানানোয় ভলোদিমির জেলেনস্কির দূরদর্শিতার অভাব আছে বলে সমালোচনা করছে হোয়াইট হাউস। ট্রাম্পের প্রস্তাবে রাজি না হয়ে কিয়েভ ওয়াশিংটনকে আগের মতো পাশে পাবে না বলেও মনে করছেন বিশ্লেষকরা। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। নিজেদের স্বার্থে রাজনীতিতে ফ্যাসিস্টদের জায়গা দেওয়ার চেষ্টা মানবে না বিএনপি। সরকারি সুবিধায় দল গোছানোর অভিযোগ মির্জা ফখরুলের, নিরপেক্ষ না হলে লাগবে নতুন সরকার। ফ্যাসিবাদীদের নির্বাচন করার সুযোগ নেই। গণহত্যার দায়ে আওয়ামী লীগকে বিচারিক প্রক্রিয়ায় নিষিদ্ধ ও রাজনৈতিকভাবে নির্মূল করা হবে বললেন উপদেষ্টা আসিফ।
এবং নাইকো দুর্নীতি মামলায় খালাস বেগম খালেদা জিয়া সহ 8 জন রাজনৈতিক হয়রানি করতেই মামলা, দাবি আইনজীবীর। অবিচার বন্ধে আপিল বিভাগে প্রতীকী ক্ষতিপূরণ দাবি। এই ছিল দুপুরের সময়ে, সঙ্গে থাকুন সময়।